Welcome to Tripura Info News Update. Tripura Pradesh Congress Farmers Wing holds press conference. Party spokesperson Prabir Chakrabarti criticizes the Modi government for failing to deliver on promises to farmers, highlighting inadequate flood relief and lack of substantial support for agricultural infrastructure. Listen what they said. প্রথমে আমি যে বিষয়টা বলতে চাই যে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা বুঝতে গেলে দেশের কৃষকদের অবস্থাকে বাদ দিয়ে রাজ্যটাকে বোঝা যাবে। আমরা সকলেই আমি খুব দীর্ঘ আলোচনায় যাব না, আমরা লিখিতভাবে একটা প্রেস নোট তৈরি করেছি, সেটা আপনাদের কাছে আমি দেব। সেই নোটটা কিছু বিষয় সংযোজন করার জন্য আমি উল্লেখ করি। এটা 2014 সালের পর মোদীজি ক্ষমতা প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের আগে যেমন নানা প্রতিশ্রুতি দিয়েছিল, এসেও একেবারে নানা শ্রুতিমধুর প্রকল্প ঘোষণা সহ নানাভাবে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়েছে। এতে কৃষকদের যুক্ত করা হয়েছে যে কৃষক প্রথম কথাটাই ছিল কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। তাই আমরা কি দেখলাম, শুধু সংক্ষেপে বলবো, প্রতিশ্রুতিগুলি একটাও কৃষক কল্যাণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যা কিছু হয়েছে মোদী জমানায় সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রটাকে সম্পূর্ণভাবে ভারতের কর্পোরেট পুঁজির স্বার্থে ব্যবহার করা হয়েছে। কৃষি পণ্য মজুর থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রটাকে কর্পোরেট জগৎ, বিশেষ করে মোদী বান্ধবরা যাতে অবাধে বিচরণ করতে পারে সেই সুযোগ করে দেয়। কৃষকদের প্রাপ্তি বলতে তাদের ঘোষিত মাসিক 500 টাকা নগদ অনুদান, এটা কৃষকদের প্রাপ্তি বলতে বোঝায়। আর কোন দিক থেকে কৃষি কল্যাণে কৃষকদের উন্নতি হয়েছে বলে না বাস্তবে না সরকারি তথ্যে প্রমাণ হয়েছে। বুজরুকিপূর্ণ তথ্য নানাভাবে ভারত সরকার মোদীজি আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন দিয়ে যাচ্ছে, আমাদের দেশেও প্রচার করার চেষ্টা করে আসছে। কিন্তু এতেও এমন কোন তথ্য উপস্থিত করতে পারেনি দেশের বিরাট সংখ্যক যে কৃষক তারা উপকৃত হয়েছে। মোদীজির উপহার বলতে মোদীজি অতি সন্তর্পণে ওনার সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে ওনাদের দলের 3টি আগের প্রচলিত কৃষি আইনকে পাল্টিয়ে 3টি কৃষি আইন, যাকে বলা হয়েছিল কালো আইন, প্রকাশিত হয়েছে। সেখানে যে প্রধান যে বিষয়টা ছিল কৃষকের আজও যেটা বিষয়, সেটা হচ্ছে আজ থেকে 19 বছর আগে মনমোহন সিংয়ের সরকারের সময় ডক্টর স্বামীনাথনের মাধ্যমে যে কমিশন তৈরি করা হয়েছিল, যাকে আমরা স্বামীনাথন কমিশন বলি, সেই স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরী। সেই সুপারিশে কৃষি পণ্যের সেখানে একটা ন্যূনতম মূল্য নির্ধারিত করে দেওয়ার কথা ছিল। এটা এই ক্ষেত্রে স্বামীনাথনের ফর্মুলার মধ্যে ছিল কৃষি উৎপাদক সামগ্রীর মূল্য এবং কৃষিতে ব্যবহৃত শ্রমের মূল্য, কৃষি কাজে ঋণের সুদ, জমির খরচ বা ভাড়া যুক্ত করে চাষের সঠিক মূল্য ঠিক করা এবং তার উপর লাভ হিসাবে 50% যোগ করা, যাকে বলা হয় সংক্ষেপে C2+50%। এই কমিশনের
সুপারিশ যাতে কার্যকরী করতে না হয়, এটাকে যাতে আইডেন্টিফাই করতে না হয়, সেটা করেছিলাম। তার জন্য জানেন আপনারা, বিশেষ করতে চাই না, সারা দেশ জুড়ে দিল্লির উদ্দেশ্যে কৃষকরা যে লড়াই সংগঠিত করেছিল প্রায় 1 বছরেরও বেশি সময় ব্যাপী, যাতে 750 জনের বেশি কৃষক মারা গিয়েছে। তার এর পরিপ্রেক্ষিতে মোদীজি বাধ্য হয়েছিল কৃষকদের সাথে, আন্দোলনকারীদের সাথে চুক্তিতে আসতে, যে আপনারা আন্দোলন প্রত্যাহার করুন, আমি 3 কৃষি আইন বাতিল করি। এবং সেখানে অন্য বিষয়গুলি যেতে চাই না, 2টো বিষয় আন্দোলন করতে চাই। স্বামীনাথনের কমিশনের সুপারিশ অনুযায়ী যে এই ফর্মুলাতে C2+50% ফর্মুলাতে যে ঘোষণা করেছিল যে কৃষকদের যে ন্যূনতম ফসলের ন্যায্য মূল্য সেটা নির্ধারিত করার আইন তৈরি করবে, এটা নির্ধারিত করে দেবে। আর কৃষি পণ্যের উপর থেকে জিএসটি তুলে দিবে। 5 বছর হয়ে গেল, আবার সেই একই প্রতার বিশ্বাসঘাতকতা কৃষকদের সাথে। এই ফলে কৃষকরা আবার পুনরায় তারা আজকে আবার আন্দোলনমুখী হচ্ছে, নানা রাজ্যে আন্দোলন হচ্ছে, গোটা দেশ জুড়ে ব্যাপক আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মোদী কি করছে? মোদী একদিকে, অন্যদিকে মানুষেরকে আবার ধোঁকা দেওয়ার জন্য, মোদীর কর্পোরেট সেক্টরকে খুশি করার জন্য সেখানে আবার ঘুরিয়ে কার্যত কর্পোরেটদের স্বার্থেই আবার কৃষি আইন বলবৎ করার চেষ্টা করছে। জানি না আমরা সেটা পার্লামেন্টে পাস করাতে পারবে কিনা, এটা আমরা জানি না, কিন্তু মোদী সে চেষ্টা করছে। এখন আমি যেটা বলতে চাই যে এই সময়ে মোদীজি সারা দেশে এবং আমাদের রাজ্যেও যে একটা প্রকল্প ঘোষণা করেছে, সরকার বিকশিত কৃষি রথযাত্রা, এই প্রকল্প রূপায়িত করার, প্রচারে নিয়ে যাওয়া এবং রূপায়িত করার উদ্দেশ্যে সারা দেশে বিকশিত কৃষি রথযাত্রা বের করেছে। আমাদের রাজ্য জানেন, ঢাক ঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনে খরচ করে গত 29 তারিখ থেকে আগামী 12ই জুন পর্যন্ত রথযাত্রা করা হচ্ছে। সেখানে রথযাত্রায় এই রথযাত্রা করার মধ্য দিয়ে কর্মসূচি সফল হলে পরে কৃষকদের আয় শুধু দ্বিগুণ নয়, এমন জায়গায় দাঁড়াবে যেটা যে এখনই তো যে আমাদেরকে বোকা বানানোর জন্য একটা প্রচার নিয়ে এসেছে যে জাপানের অর্থনীতিকে ভারত ছাড়িয়ে গেছে। জাপানের মানুষের গড় আয় থেকে নাকি ভারতের গড় আয়, বিশেষত ত্রিপুরার মানুষের গড় আয় বেশি, এই ধারণা দেওয়ার চেষ্টা করছে। প্রদেশ কিষাণ কংগ্রেস উদ্যোগে এই রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যারই আমরা আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যে প্রায় 20,000 জমিয়া পরিবার আছে। এর মধ্যে 9,111টি পরিবার সম্পূর্ণভাবে জমির উপরে নির্ভরশীল। এটা সরকারি রেকর্ড, কিন্তু এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে জমিয়াদেরকে কোনো বিধান দেওয়া হয় না এবং জমির অন্যান্য যে বীজ সার এগুলো তারা কিছুই পান না। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলছেন যে এটা এডিসি থেকে দেওয়া হয়। এডিসি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেল ওনারা খবর
পাঠিয়েছেন, অবসর পাঠান, কিন্তু কোনো সাহায্য আসে না। তার মানে জমিয়াদেরকে তাদের অবস্থা উন্নতির জন্য দুধ চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্ভর করতে হয় প্রায় ৯,১১১টি পরিবার, কিন্তু সরকার কোনো সাহায্যের হাত তাদেরকে বাড়ানো। তাহলে এই পরিবারগুলো শুধু নিজেরাই এই জুম চাষের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে সরকারের সাহায্য ছাড়া। আজকে এই রাজ্যে সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে, সংবাদ মাধ্যমে প্রচার করে থাকে। কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন বলে প্রচার করে থাকে, কিন্তু একটা অংশের মানুষকে, একটা অংশের কৃষককে বাদ দিয়ে কিভাবে এই রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ হবে, কিভাবে এই রাজ্যের কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে, সেটা এই রাজ্য সরকারের কাছে আমাদের প্রশ্ন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার 23টি এই দানা শস্যের উপরে এমএসপি ঘোষণা করে থাকে। এই রাজ্যেও বিভিন্ন ধরনের কৃষকরা শস্য উৎপাদন করে, বিশেষ করে এখানে ভুট্টা চাষ এবার ফলনটা বেশি হয়েছে, কিন্তু সরকার এই ভুট্টা চাষিদের কাছ থেকে ভুট্টা কেনার জন্য কোনো উদ্যোগ না থাকার কারণে ভুট্টা চাষিরা কম দামে ভুট্টা বিক্রি করতে হয়েছে। বহিরাজ্য থেকে এসে তার থেকে কম দামে ভুট্টা কিনে নিয়ে গেছে। সরকার যদি আপনার এই এমএসপির মাধ্যমে এই ভুট্টা চাষিদের কাছ থেকে যদি ভুট্টা কিনত, তাহলে তারা আজকে লাভবান হতো এবং আগামী দিন এই রাজ্যে অনেক কৃষক ভুট্টা চাষে তারা উৎসাহিত হতো। সুতরাং এখানে এই কৃষকদের উন্নয়ন, এই রাজ্যে সবুজ বিপ্লব ঘটিয়ে চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে, সরকারের বিভিন্ন প্রচার পত্রিকাতে আমরা সেটা দেখতে পাই। আসলে এটা সম্পূর্ণভাবে ফাঁকা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হন, বিগত বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা এখন পর্যন্ত পুরোপুরি সাহায্য পাননি। সর্বোচ্চ 8,000 পর্যন্ত পেয়েছেন কোনো কৃষক, তাও পরিমাণে একদম নগণ্য। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.